অনেকদিন আগের কথা। মাধবপুর নামক এক গ্রামে জনাব রাহুল তার স্ত্রী মিহিতা এবং সন্তান রাতুলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিলেন। জনাব রাহুল মাধবপুর স্কুলের একজন সম্মানিত শিক্ষক ছিলেন। একদিন জনাব রাহুল বাড়িতে ছিলেন। তিনি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। তখন ওনার স্ত্রী মিহিতা এলেন। তোমাকে কিছু কথা বলার ছিল আমার। তোমার সময় থাকলে বলো, আমি এখনই বলছি তোমায়। আমি আছি আরো অনেকক্ষণ। তোমার কি বলার আছে বলো। আমরা এই বাড়িটাতে আছি আজ 6 বছর হলো। লোকজন কানা ঘোষা শুরু করে দিয়েছে। তুমি এত বড় একটা স্কুলে চাকরি করো, কিন্তু আমাদের এখনো একটা ঠিকঠাক বাড়ি নেই। কি করব বলো? যে কটা টাকা আমি বেতন পাই ওটা দিয়ে তো আমার সংসার চালাতেই কষ্ট হয়ে যায়। এবার যদি নতুন করে বাড়ি নেই, ওটার ভাড়া দিতেই তো আমার কষ্ট হয়ে যাবে। আমি আর কিছু শুনতে চাই না। আশেপাশের মানুষের কথা আমার আর শুনতে ভালো লাগে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যাওয়ার ব্যবস্থা করো। আমি এখানে আর থাকতে চাই না। আচ্ছা, তাহলে তুমি মানবেই না। আমি দেখছি কি করতে পারি, এসে জানাবো তোমায়। এইসব কথা বলে জনাব রাহুল স্কুলে চলে যান এবং মিহিতা বাড়িতেই রয়ে যান। জনাব রাহুল স্কুল থেকে ফেরার সময় চিন্তা করেন আসলেই তাদের এখন একটা বড় বাড়ির দরকার আছে। তখন তিনি একটি বাড়ি দেখতে যান। বাড়িটি বাইরে থেকে দেখতে ঠিকঠাকই দেখাচ্ছিল। তিনি বাড়ির মালিকের সাথে কথা বলতে যান। জি দাদা, আমি জানি আপনার বাড়িটা অনেক পছন্দ হয়েছে। আপনি কোনো টেনশন নেবেন না। এই বাড়িটা একদম ফিটফাট। আসলে আপনার বাড়ি তো ঠিকই আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে। আপনার বাড়ির ভাড়া কত আগে বলুন, তারপর আমি দেখছি। ও নিয়ে দাদা আপনি অত চিন্তা করবেন না। এই বাড়ির ভাড়া তত বেশি না। আপনি যাই পারেন দেবেন। কোনো সমস্যা নেই দাদা। কি বলছেন আপনি? এত বড় একটা বাড়ি আমি যা পারি দিব মানে? আপনার কোনো সমস্যা হবে না? না না দাদা, কি সমস্যা হবে? আপনারা গ্রামের সম্মানিত মানুষ, আপনারা থাকলেই তো হয়। জনাব রাহুল বাড়িওয়ালার সাথে কথা শেষ করে তিনি বাড়িতে ফিরে আসেন। কি গো, এসে চুপচাপ বসে রইলে? হাত পা ধোবে না? খাবার দেব তো, যাও হাত পা ধুয়ে আসো। ধুবো তো গিন্নি, কিন্তু তোমায় কিছু কথা বলার আছে। তুমি যে বলেছিলে একটা বাড়ি দেখতে, আমি আজ দেখেছি একটা বাড়ি। কি বলো, বাড়ি দেখেছো? দেখতে কেমন? হ্যাঁ, সুন্দর আছে তো? আমাদের বাজেটের ভিতরে হবে তো? বাড়ি তো ঠিকঠাক, ও এক মহা কারবার। বাড়ির ভাড়াও তত বেশি না, আমরা পারবো দিতে। তাহলে আর কি সমস্যা? আমরা কালকে গিয়ে দেখে আসি। আমাদের পছন্দ হলে তাহলে আমরা ওই বাড়িটাতে গিয়ে উঠবো। সমস্যা কি? এখানেই তো সমস্যা গিন্নি। বাড়িওয়ালা বাড়িটা এত কম টাকায় দিচ্ছে, এটা আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আরে কেন সন্দেহজনক মনে হবে? হয়তো বা বাড়িটায় কেউ উঠছে না বলে ওনারা কম টাকায় দিয়ে দিচ্ছেন। পরের দিন সকালে ওনারা পুরো পরিবার সহ ওই বাড়িটা দেখতে যান। ওনারা গিয়ে বাড়িটার সামনে পৌঁছে যান। বাড়িটার সামনে গিয়ে দাঁড়াতেই, আরে আসুন দাদা, ভিতরে আসুন। আপনাদের জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আসুন আসুন, ভিতরে আসুন। মা, আমি একটু ওদিকটা দেখে আসি। দেখো, ওদিকটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমি গিয়ে দেখে আসি বরং। শুনুন, আপনি যা বলেছেন আমরা তা মানতে রাজি আছি, কিন্তু একটা সমস্যা। গ্যাস বিদ্যুতের কোনো সমস্যা হবে না তো এখানে? হ্যাঁ দাদা, এমন কোনো সমস্যা থাকলে আমরা এই বাড়িটা নিব না। কারণ গ্যাস বিদ্যুতের ঝামেলা থাকলে তো ওখানে আর থাকা যায় না। না না বৌদি আর দাদা, এখানে এমন কোনো সমস্যা নেই। সব কিছু ঠিকঠাক। আপনারা কোনো চিন্তা নেবেন না। ঠিক থাকলে তো ভালোই। তাহলে আমরা কালকেই উঠবো এখানে, কি বলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনারা উঠতে পারেন কাল থেকে। আর কোনো সমস্যা হলে চাপ নেবেন না। আমি তো আছি, আমাকে এক ডাক দেবেন, আমি হাজির হয়ে যাব।
আচ্ছা, তাহলে আমরা কালকে সব গোছগাছ করে চলে আসবো এখানে। পরের দিন ওনারা পুরো পরিবার নিয়ে ওইখানে চলে আসেন। সেই দিন সন্ধ্যায় জনাব রাহুল এবং মেহতা বসে কথা বলছিলেন এই বাড়ির বিষয়ে। কি গিন্নি, তোমার কি মনে হচ্ছে আমরা জিতেছি? এত বড় একটা বাড়ি, এত কম টাকায়। আমার তো মনে হচ্ছে আমরা জিতেই গেছি। দেখলে, আমি যদি না বলতাম একটা বাড়ি দেখো, তাহলে তো তুমি দেখতেই না আর এই বাড়িটা পেতেও না। লোকটা অনেক ভালো, বলো? হ্যাঁ হ্যাঁ, যাই বলো, লোকটা মনের দিক থেকে মন্দ না। না হলে এত বড় বাড়ি এত কম টাকায় কে দেয়? কিন্তু অন্যদিকে রাতুলের মনটা যেন খারাপ হয়ে গেল এই বাড়িতে এসে। তার যেন বাড়িটা পছন্দই হয়নি। সে সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে, কারোর সাথে কথা বলে না। সত্যি বলতে, ছোট্ট ছেলেমেয়েরা সব কিছু আগে থেকেই জেনে যেতে পারে। হঠাৎ রাতুল খেয়াল করলো তার মা যেন উপরতলা থেকে তাকে ডাকছে। সে তার মায়ের কাছে যেতে থাকে উপরতলায়। মা, কোথায় তুমি? তুমি আমাকে ডাকলে না? এখানে তুমি কি করছো? তুমি কোথায়? মা, মা! তখনই রাতুলের পিছনে ধোঁয়ার মতো কিছু একটা দেখা গেল। কিন্তু দুর্ভাগ্যবশত রাতুল পিছনে ফিরল, কিন্তু সে কিছুই দেখতে পেল না। কিন্তু তার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল কেউ যেন একটা তার পিছনে ছিল। তখন সেই ঘরটায় সে কিছু আজব ঘটনা ঘটতে দেখল। সে যে দরজাটা দিয়ে এসেছিল, ওই দরজার থেকে নীল ধোঁয়া সে এসব দেখে হতবাক হয়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই ওখান থেকে পালিয়ে গেল। তারপর তার মা, খোকা, তুই বাড়িতে থাক, তোর বাবা স্কুলে গেছে আর আমি একটু বাজারে যাচ্ছি। মা, তোমার সাথে আমাকেও নিয়ে যাও। আমার ভয় লাগছে এখানে একা একা থাকতে। এত বড় বাড়িতে আমি একা একা থাকতে পারবো না। তোর জন্য অপেক্ষা করলে আমার দেরি হয়ে যাবে। তুই থাক বাড়িতে। আর মা, দেখি তোর নানুর বাড়ি থেকেও একটু ঘুরে আসবো। নানুর বাড়ি যাবে? তুমি আমায় নেবে না? আমিও তো যাব। আমি এখানে একা একা থাকবো না। তুমি তোমার সাথে করে আমায় নিয়ে যাও। যা বলছি তা শোন খোকা, তুই তো আমার কথা সব সময় শুনিস। আর তুই বাড়িটাও ঘুরে দেখবি এই ফাঁকে। মা, যাচ্ছি তাহলে। এই বলে মিহিতা তার ছেলেকে বাসায় রেখে বাজারে চলে যায়। রাতুল তখন বসেছিল, তার মা বাসায় নেই। কিন্তু সে উপরতলা থেকে কেমন অদ্ভুত কিছু আওয়াজ শুনতে থাকে। সে জায়গা থেকে উঠেই আওয়াজ উৎপন্ন স্থলের দিকে যেতে থাকে এবং সে উপরতলায় গিয়ে পৌঁছায়। কে? কে এখানে আওয়াজ করছে? কে তুমি? তুমি এখানে কেন আওয়াজ করছো? এখানে তোমার কি? সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করছিল, কিন্তু ঠিক তার পিছনে দাঁড়িয়েছিল কুৎসিত চেহারার এক মহিলা। আমি আমি এখানে, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা এখান থেকে। অন্ধকার বাড়িটাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। ঠিক তখনই দেখা যায় মিহিতা এবং তার স্বামী এই রাতের অন্ধকারে বাড়ি ফিরছে। তাদের একটা সমস্যা থাকার কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। শোনো, তুমি বসো, আমি ছেলেটাকে দেখে আসি। আজ সারাদিন বাড়িতে ছিলাম না, কি না কি করেছে সারাদিন। তুমি বসো, আমি আসছি। এই বলে মিহিতা তাদের রুম ছেড়ে তার ছেলের রুমের দিকে যেতে থাকে। কিন্তু সে দেখে সারা বাড়ির লাইট অফ এবং কোনো শব্দ নেই। রাতুল, তুই কই বাবা? কোথায় তুই? কোথায় গেলি? আর জানালাও বন্ধ করলি না, লাইটও দিলি না। মিহিতা রাতুলের ঘরে গিয়ে দেখল রাতুল ঘরের এক কোণে বসে
ভয়ে কাতরাচ্ছে। মামা, মা, তুমি এসেছো? তুমি কেন আসোনি আজকে? তুমি কোথায় ছিলে? ওই মহিলাটা, ওই কি হলো তোর? আর কোন মহিলা? এত ভয় পাচ্ছিস কেন? কি হলো তোর বল? কি হলো খোকা? ভয় পাস না খোকা, মা তো এসেই পড়েছি। আর ভয় পাস না তুই। কি হয়েছে বল, বল আমায়। চুপ করে আছিস কেন বল। ওই আমি উপরের তলায় গিয়েছিলাম, ওইখানে এই লাল শাড়ি পরা মহিলাটা, ও জোরে জোরে হাসছিল। তোকে তো বলেইছিলাম উপরের তলায় না যেতে। উপরের তলায় কেন গেলি? আর কোন লাল শাড়ি পরা মহিলাটা? আর কে হাসছিল? কে ও? এরপর মিহিতা রাতুলকে নিয়ে তার বাবার কাছে আসে। কি হলো? তোমরা দুজন হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লে কেন? কিছু বলবে নাকি? বলো, কি বলবে? বাবা, বাবা, আমি ওই উপরের তলায় একটা মহিলা ভূতকে দেখেছি। ওই ভূতটা ওখানে। দেখো তো আমাদের ছেলের কি হয়েছে? ও কি বলছে এসব? সে কি ভূত দেখেছে? কি আবোল তাবোল বকছে সে? কি হলো তোমাদের হঠাৎ? এসে এসব কি সব আবোল তাবোল বকছো? আর কি হলো তোর রাতুল? কি দেখেছিস তুই? ওই উপরতলায় আমি একটা ভূত দেখেছি। তোমাদেরও দেখাবো, তোমরা দেখলে বিশ্বাস করবে। আমি সত্যি বলছি। হ্যাঁ রাতুলের বাবা, আমারও মনে হচ্ছে ও ঠিকই বলছে। কারণ আমিও রাতে কি অদ্ভুত শব্দ শুনি। এই বাড়িটায় কোনো ঝামেলা তো আছেই। কি 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 ঝামেলা থাকবে? কি সব বলছো তোমরা, হ্যাঁ? এসব কথায় বিশ্বাস করা যায় নাকি? তোমাদের কি হলো হঠাৎ? এইভাবেই রাতুল এবং তার মা তার বাবাকে বলতে থাকে, কিন্তু তার বাবা কোনো মতেই তাদের কথা বিশ্বাস করছিল না। রাত প্রায় 12টা। মিহিতা তখন জল খেতে ওঠে। সে জল খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিল। তখন সে সোফার ঘরটাতে আসে এবং সামনে এগোচ্ছিল। কিন্তু সে কি না বুঝে হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে। সে ভয় পেয়ে যায়। কী সব শব্দ উপরতলা থেকে আসছিল। সে একা একা না গিয়ে তার স্বামীকে ডেকে নিয়ে আসে এবং উপরতলায় নিয়ে যায়। কারণ সে বিশ্বাস করবে না, এটা ভালো করেই জানতো। তারা উপরতলায় গিয়ে দাঁড়াতেই সব কিছু নিমেষেই ঠান্ডা হয়ে যায়। আর কোনো চারপাশে আওয়াজ শোনা যাচ্ছিল না। বিশ্বাস করো, আমি এখান থেকে আওয়াজ শুনছিলাম। তুমিও তো শুনলে না? আমি তোমাকে যখন জাগালাম, এখান থেকে ভাঙচুরের শব্দ আর কান্না হাসির শব্দ আসছিল। এ শুনলেও শুনবে না, এগুলো শোনার ভয় করে থাকবে। এ বিশ্বাসঘাতক। চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, না হলে মরবে সবাই। আমার হাতেই মরবে সবাই। এ আমায় মেরেছে, আমার ছোট্ট বাচ্চাটাকেও মেরেছে। আমার ওই ছোট বাচ্চাটাকেও বাঁচতে দেয়নি, বাঁচতে দেয়নি। চলে যা তুই এখান থেকে, চলে যা, তুই চলে যা, না হলে তোকেও বাঁচতে দেবে না। এই রাক্ষসটা তোকেও বাঁচতে দেবে না। তোকে মারার জন্য বন্দি করে নিয়ে এসেছে। যা, এখান থেকে চলে যা, না হলে মেরে ফেলবে তোকে। এগুলো কি বলছে রাহুল? রাহুল কি বলছে এগুলো? আমি বিশ্বাস করি না এগুলো। তুমি ওর ছেলেকে মেরেছো, ওকে মেরেছো। এই জন্যই তো আমার তোমাকে অনেক দিন ধরে সন্দেহ হচ্ছিল। তুমি কিছু একটা তো করেছো, না হলে এত ভয় পেয়ে থাকো কেন? না না মিহিতা, তুমি এর কথা বিশ্বাস করো না। এ মিথ্যে বলছে, এ মিথ্যে বলছে। আমি কিচ্ছু করিনি। এ মিথ্যে বলছে না, এই সত্যি বলছে। আমার ছেলেকেও বারবার সাবধান করেছে। তুমি মিথ্যে বলছো আমাকে। তুমি এর কথা বিশ্বাস করো না। এইসব মিথ্যে বলছে। তুমি যাতে আমাকে ছেড়ে চলে যাও, এই জন্য। তুমি যেও না, যেও না, আমায় ছেড়ে যেও না।
এর আসল রূপ তুই একটু পরেই দেখতে পাবি। এ আমায় মিথ্যে বলে ঠকিয়েছে, আমায় ঠকিয়ে। হ্যাঁ, হ্যাঁ, আমি ঠকিয়েছি তোদের সবাই, তোদেরকে উচিত শিক্ষা দিয়েছি। আর আর এই মিহিতা, তুই কোথাও যাবি না। এসব দেখে মিহিতা সঙ্গে সঙ্গে দৌড়ে এই ঘরটা থেকে বাইরে চলে যায় এবং সে সব কিছু বোধহয় বুঝে গেছে। আহ, আহ, না, না, মিহিতা, যেও না, যেও না, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। না, এ আমায় বাঁচতে দেবে না, এ আমায় বাঁচতে দেবে না। আমায় ছেড়ে দাও, তুমি আমায় ছেড়ে দাও, আমি আর এমন করব না, ছেড়ে দাও। তোকে আমি শিক্ষা দেব, তোর মরণ দেখে আর কেউ কখনো এমন করার ইচ্ছাও পোষণ করবে না। আমি তোকে ছাড়বো না। তুই আমার নিরীহ বাচ্চাটাকে মেরেছিস। ও কি করেছিল? বল, কি করেছিল? আহ, আহ, বাঁচাও। মিহিতা তখন তার ছেলেকে নিয়ে চলে গিয়েছিল। আর হয়তো এই বাড়িটির আশেপাশে কাউকে দেখা যায়নি। বন্ধুরা, এমন আরও নতুন নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের নামটি কমেন্ট করে যান। পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো নেওয়া হবে।